বন্ধু তুমি কি জানি একটা গান আছে না? হ্যাঁ, উপর উপর দেখাও ভাষা কি জানি মন্ত্র দিয়ে বাসনা, তুমি ভালোবাসার ধরন ভালো না। ধরুন ভালো না। হ্যাঁ, বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না, এরকম আর কি। ওরা তো ওই গান দিয়ে ওই গান গাইবে। তারা কি দিবে আপনার এই যে সাকি সেখান থেকে জিতে আসুক, তারপরে আপনার বিপিন নুররে তো এখনই ঢুকতে দেয় না, তারপরে তারা এটার পিছনে লেগে আছে, ধরে আছে। এই যে অনেকেই তো বলছে যে মির্জা ফখরুল সাহেবের তো প্রচন্ড একটা ওনার ঠাকুর গায়ে, হ্যাঁ, যে মানে দেলোয়ার হোসেন যে মানে ছাত্র শিবিরের মেবি উনি সাবেক সভাপতি ছিলেন, কেন্দ্রীয় সভাপতি, সে শক্তিশালী প্রার্থী নাকি। হ্যাঁ, এই জন্য উনি মানে অনেকটাই মানে ভোটের জন্য, ভোট পাওয়ার জন্য উনি ওনার এলাকাতে ওই দিন এই কথাটা বলে দিয়েছে যে কাউকে পালিয়ে বেড়াতে হবে না। আমি ওনার কথাটা যদি চুম্বক অংশ ধরি, উনি বলছেন না যে যারা হতাশ হবেন না, যারা নৌকায় ভোট দিতে পারবেন না, যারা নৌকায় পারবেন না তাদের জন্য ধানের শীষ আছে। ঠিক এই যে যাদের যে নৌকা আছে, এই নৌকাটাই নির্বাচনের আগে সামনে চলে আসবে। নৌকা কিন্তু আপনার ওই যে ইয়েতেও আছে, গেজেটেও আছে, জাস্ট ওই প্রতীকটা কাউকে বরাদ্দ করা হয়, এটা এখনো কিন্তু সংরক্ষিত করা আছে। তার মানে কি একটা আদেশে এটা ইউনিসেফ তো আরো 3 মাস জাতিসংঘে বলেই আসছে যে মানে এটা সাময়িকভাবে আওয়ামী লীগের যে কোনো সময় এটা প্রত্যাহার হতে পারে। এই কথাটা আমাদের স্মরণ থাকার কথা। আপনার আমার মনে আছে উনি কি বলেন নাই যে আওয়ামী লীগের মানে এই যে সাময়িক স্থগিতাদেশ যে কোনো মুহূর্তে প্রত্যাহার হতে পারে। এটা উনি বলেছেন, ওই যে এটা উপস্থাপক কি যেন নাম মনে নেই এখন, তার ইয়েতে, হ্যাঁ, তার টক শোতে, প্ল্যাটফর্মে, জি। তার প্ল্যাটফর্মে। সুতরাং আমি বলছি আর কি যে এটা সরকার এরকম একটা খেলা খেলবে, হ্যাঁ, তার ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য। এবার যদি আওয়ামী লীগ যদি আপনার কথা অনুযায়ী বা আরো প্রেডিকশন অনুযায়ী আওয়ামী লীগ যদি বলে যে না আমরা নির্বাচন করব না, হ্যাঁ, আমরা এই নির্বাচন বয়কট করলাম, তাহলে তো তারা বয়কটের ডাক দিবে। তখন আর এই তাদের ভোটগুলা বিএনপি পাওয়ার সুযোগ কই, আমি আবার বা জামাতে ইসলামী পাওয়ার সুযোগ কই। তারা যে আওয়ামী লীগের সাথে যে লাফাচ্ছে, তারা এই জিনিসটা মাথায় রাখতেছে না কেন যে সরকার এই মুহূর্তে এরকম খেলাও খেলে দিতে পারে। সরকার যদি এরকম সময় এসে যদি আপনার ওই যে মানে আদেশ জারি করে দিতে পারে, সাংবিধানিক সংস্কার আদেশ, তাহলে সে পরবর্তীতে এটাও করে দিতে পারে যে এখন তো হাত পা ভাঙে গেছে আওয়ামী লীগের, এটা উঠে দিলে আর অসুবিধা কি, বরং আমার বইয়ের বিষয়ে আমার ভাবমূর্তি উজ্জ্বল হবে। আমি চেষ্টা করছি আওয়ামী লীগকে ভোটে অ্যাকোমোডেট করার জন্য, তারা অন্তত এটা তো বলতে পারবে। আবার এখান দিয়ে মেরুদড়া ভেঙে দিল, একটা সিল লাগাই দিল, বদনাম রটাই দিল, বিএনপির বেশি হলো, জামাতের কম হলো, এই আর কি। তো এই জিনিসগুলো আমাদেরকে ভেবে চিন্তে আওয়ামী লীগকে প্রোটেকশন দেওয়া উচিত। এবং আজকে 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 আওয়ামী লীগের জন্য বিএনপি আরো সরবভাবে উপস্থিত থাকলে, বিচ্ছিন্নভাবে কিছু কিছু এলাকাতে বিএনপি ছিল, এটা মানে ঢাকাতেও যদি সরব উপস্থিতি থাকতো, বিএনপির জন্য মাইলেজটা বাড়তো। ঢাকাতে ছিল না সরব উপস্থিতি, ঢাকাতে ছিল না, মানে এত সরব উপস্থিতি ঢাকাতে ছিল না। কিছু কিছু জেলাতে, হাতে গোনা কিছু জেলাতে, হ্যাঁ, তারা মিছিল টিছিল করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। তো এখন আজকে জামাত, এনসিপি বা অন্যান্য জুলাই শক্তিগুলো যেভাবে ছিল, বিএনপি এখানেও পিছনে মানে আওয়ামী লীগকে একটা মেসেজ দিতে চাইছে যে আমরা তো তোমাদেরকে এতটা ঠেকাতে চাই না। এটা বিএনপির জন্য উল্টা বুমেরাং হবে আর কি। এটা থাকলে ভালো হতো। আমি এটা 13টা বাজাই দিছে। এখন রাজনীতি যে আগের জায়গায় চলবে না, এখন বিএনপির এটা তৃণমূলের নেতাদের, কর্মীদেরকে বুঝতে হবে যে না, আমরা যে এই পদ্ধতিতে চাচ্ছি যে না, আমি একজন নেতার পিছনে ঘুরতেছি, আমি নেতার পিছনে ঘুরলে নেতা বড় হবে, বড় হয়ে নেতা আমাকে একটা কিছু এক জায়গা দিয়ে সুযোগ দিবে। আজকের আদেশের পর আমি মনে করি যদি বিএনপির তৃণমূলের নেতারা যদি তাদের ব্রেনটা খোলে, আমি খুশি হব যে না, আর এখন আর আগের বন্দোবস্তের রাজনীতি চলবে না, যে আমি নেতার পিছনে স্লোগান দিলে নেতা আমাকে কোটিপতি বানাই দিবে, হবে না। আপনি দেখেন যে আজকের যেটা আছে উচ্চকক্ষ যেভাবে হয়ে গেল, এটা তো প্রস্তাব না রে ভাই, এটা পাশ হয়ে গেছে, অ্যাপ্রুভ, এটার উপর আদেশ জারি হয়ে গেছে। সুতরাং আপনাকে এটা করতেই হবে। তাহলে এটা যদি করেন, তাহলে আপনি সংবিধান পরিবর্তন করতে পারবেন না। মানে আপনার ওই যে সংসদীয় কমিটিগুলোতে বিরোধী দলের থেকে সভাপতি থাকবে, তাহলে একক ছাত্র আধিপত্য কোথায়? তাহলে বিএনপির অনেকে ঘুরে না যে নেতা একটা কিছু হলে, এই যে আজকেও তো আমি দেখলাম যে স্থায়ী কমিটির সদস্য যখন মিটিং চলতেছে, বহু নেতা আসছে, লুৎফুজ্জামান বাবর আসছে, আরো কয়েকজন আসছে, তাদের পিছনে বহু কর্মীরা ঘুরতেছে। কেন ঘুরো ভাই? ওই যে নেতা কিছু হবে, নেতা মন্ত্রী হবে, নেতা এমপি হবে। কিন্তু আমি বলছি এখন চলবে নতুন রাজনীতি। আপনাকে এখন কোনো কিছু উন্নয়ন করতে হলেও আপনাকে অন্য প্যাটার্নে করতে হবে, মানে সেই 91, 96, 2001 ওই স্টাইলে না, ওই স্টাইল এখন হবে না। নতুন পন্থী আঁকতে হবে, নতুন একটা বুদ্ধি খেলতে হবে স্মার্টলি, তাদেরকে ভাবতে হবে সেটা কোনটা। এই জন্য বলছি তৃণমূলেরও বিএনপির একটা মেসেজ যাওয়া উচিত
যে না আমরা এত হানাহানি করে তো লাভ নাই, এই যে আমরা এমপি হওয়ার জন্য জ্বালাও পড়া নিজেরা নিজেরা যে মানে গৃহযুদ্ধ চলতেছে, এটাও তাদের করা উচিত না। কারণ রাজনীতিটা আগের মতো হবে না, এখানে এত মানে ইয়ে নাই, মানে রসালো জিনিস এই বেলা থাকবে না যে এমপি হলে আমি একক ছোট্ট একটা এলাকার রাজা হয়ে গেলাম। আমি আরো সোজা করে বললাম আর কি, এমপি হলে আমি ওই অঞ্চলের রাজা, বদি হলে আমি ইয়াবার রাজা, আমি শামীম ওসমান হলে আমি নারায়ণগঞ্জের গডফাদার। এই সিস্টেমটা এইবারের যে এখন যে আদেশ আছে, এই আদেশটাকে যদি আপনি বিশ্লেষণ করেন দেখবেন যে এখান থেকে 90% পাওয়ার চলে গেছে, ক্ষমতা চলে গেছে। তো সুতরাং আপনি পরিচিকার পিছনে ঘুরবেন কেন? আপনি ভালো প্র্যাকটিস করেন। জি, ধন্যবাদ। আর তবে আপনি সিলেটের একটা আসনে ইলিয়াস আলীর স্ত্রী লুনা, আমি ফাইটটা দিয়েছিলাম। জি, আপনি ফাইটটা দিয়েছেন এবং এটা খুব ভাইরাল হয়েছে এবং শেষ পর্যন্ত উনি মনোনয়ন পেয়েছেন। অনেক অনেক কৃতজ্ঞতা আপনার প্রতি। আসলে ওনার মনোনয়ন পাওয়া উচিত ছিল, কারণ উনি তো অবশ্যই স্বামী হারা হয়েছেন, সবকিছু উনি হারিয়েছেন এই দলের জন্য। অবশ্যই অবশ্যই ওনার কিন্তু উনি তো কারোর সাথে কম্পিটিশনে যাওয়ার কথা ছিল না, এটা তো ওনার অধিকার, ওনার এটা প্রাপ্য, এটা হক, ওনার হক না অধিকার, হক হক একদমই ন্যায্য হক এটা। এখন এটা নিয়ে যখন দেখলাম যে কি মানে এমন একজনকে নিয়ে ওইখানে ওনাকে নিয়ে যাওয়া হলো, ওনার প্রতিপক্ষ হয়ে ওনাকে মানে কি কাঙালিনীর মতো ওনাকে নমিনেশন চাইতে হয়, প্রতিযোগিতা করতে হয়, ইন্টারভিউ দিতে হয়, অনেকে আবার এটা নিয়ে দলীয় কমান্ডের কথা উঠায়। আপনি যে ওই যে সুমন আরেকজন গুম হয়ে গেল আমাদের ছাত্রনেতা, হ্যাঁ, যে এখানে সানজিদা তুলিকে যে দিলেন, তো সেদিন আপনার ইয়ে ছিল না, প্রটোকল ছিল না, সেদিন দলীয় ফোরামের দরকার ছিল না, শুধু সেটা মানে লুনা ভাবির ব্যাপারে। হ্যাঁ, এটা কেন? তার ব্যাপারে দলীয় হাইকমান্ড তখন তাকে নিয়ে ইন্টারভিউ নিতে পারলো না, তাকে তো এমনি দিয়ে দিল। এই যে মুগ্ধর কথা এখন আসতেছে, স্নিগ্ধ বোধহয় মেবি, হ্যাঁ, ওই মুগ্ধর ভাই স্নিগ্ধকে আবার নমিনেশন দিল। এই যে এগুলো তো মানে গুড কালচার না, আমি মনে করতেছি। জানেন, এই যে মানুষ বলতেছে না যে এই যে আপনি ওদেরকে নিয়ে আসতেছেন, এটা প্রুভ করতেছেন, তারা গিয়ে আপসীন নেত্রী শেখ খালেদা জিয়া বলতেছে, আপনি দেখেন এগুলো তো ব্লান্ডার করে দিচ্ছে, সেখানেও বুলি করে তারা বলতে পারতেছে না। আমার কথা হচ্ছে বিএনপির এমন কি দায় পড়েছে, বিএনপি নিজেই তো বলে জিয়াউর রহমানের সুযোগ্য স্ত্রী শেখ হাসিনা, জিয়াউর রহমানের অর্ধাঙ্গিনী শেখ হাসিনা। আপনি বুঝেন যে তাহলে এই যদি বিএনপির অবস্থা হয়, আমার কথা বিএনপির এমন কি আকাল পড়ছে আমি যেটা বুঝতেছি না, যে তাদের লোকেরা এক একটা জায়গায় 10 জন করে পর্যন্ত আছে প্রার্থী। তো সেখানে কেন মানে এই ধরনের মানে লোকজনকে হায়ার করে তার শিখাইতে হবে, তারা গিয়ে আবার ভুল বলবে, ভুলভাল বলবে। আবার ব্রাহ্মণবাড়িয়া দেখলাম যে 90 বছর, আমরা বয়স নিয়ে কখনো অবজ্ঞা করি না, সব আল্লাহরই ইচ্ছা, কিন্তু মানুষ তো চায় যে একজন স্ট্রং, একজন মানে শক্তিশালী একজন মানুষ তার নেতৃত্ব দেখ, একটু সবল কণ্ঠে কথা বলুক। 90 বছর ওনার বয়স, তো উনি কি পার্লামেন্টে কিভাবে যাবেন, কি করবেন, কি হবে? পার্লামেন্টে গিয়ে এভাবে অনেককে আমরা দেখতাম যে এভাবে ঘুমান। তো এখনকার পার্লামেন্ট কি এভাবে হবে? এই পার্লামেন্ট আজকের আদেশে কি বলে যে পার্লামেন্টটা এইভাবে থাকবে? পার্লামেন্টটা হবে এবার অনেক বড় চ্যালেঞ্জিং। সুতরাং এখানে অনেক শেয়ানের টেক্কা দেওয়ার মতো প্রার্থীরা আসতে হবে, অনেক ট্যালেন্ট প্রার্থীরা আসতে হবে। তারপরে এই যে বিএনপি জোটবদ্ধ ভাবে আপনি যাদেরকে নমিনেশন দিচ্ছে, একজনও তো শান্তিতে থাকতে পারবে না। আপনি দেখেন বিপিনুরের কথা ভাবছে পটুয়াখালীতে, সেখানে বিপিনুর ঢুকতেই পারে না। এখানে আন্দালিব রহমান প্রার্থের ভোলাতে, সেখানে মানে তার বিরুদ্ধে মিছিল, ওইখানে জোনায়েদ সাকির জন্য ঝাড়ো মিছিল। তারাই বা এটার পিছনে ঘুরে গেল, আমি এই ব্যাপারটা বুঝতেছি। প্রত্যেকের একটা স্টার, প্রত্যেকটা তারকা। এবং নির্বাচন কমিশন আইন করছে আরপিও সংশোধন করে যে প্রত্যেকটা যার প্রতিক্রিয়া সে নির্বাচন করতে হবে। তাহলে বিএনপির কাছে তাদের পাওয়ার কি আছে? ধানের শীষ ব্যবহার করতে পারছে না তো, তারপর ওইখানে তো মানে প্রতীক থাকছে না। তারপর আপনি দেখেন আরপিওতে আরো সংশোধন হলো, লেখা আছে বর্তমান, একমাত্র আপনি লিফলেটে দেখাতে পারবেন, যে বলতে পারবেন যে আপনার যিনি দলের বর্তমান চেয়ারপারসন বা বর্তমান যিনি দলীয় সভানেত্রী আছেন, প্রধান আছেন, তার ছবি। তার মানে এই কথা দিয়ে তারেক রহমান সাহেব যতক্ষণ ভারপ্রাপ্ত আছেন ততক্ষণ পর্যন্ত ওনার ছবিটাও ব্যবহার করা যাচ্ছে না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিটাও ব্যবহার করা যাচ্ছে না। কারণ যিনি বর্তমান চেয়ারম্যান বা সভাপতি এ কথাটা লিখে আছে, তাহলে এখানে বর্তমান সভাপতি বা চেয়ারপারসন কে? বেগম খালেদা জিয়া। তাও এটা লিফলেটে করতে পারবে, প্রত্যেক জায়গাতে 20টার বেশি ব্যানার লাগাতে পারবে না। এই যে অবস্থা, এটার ভিতরে আমি তো বুঝি না যে জোটের বিএনপির পিছনে তারা তাদের দলীয় ত্যাগীদেরকে না দিয়ে, হ্যাঁ, আসন না দিয়ে তারা কেন এই জোটের এক দলে এক নেতার এক জোট মানে এক দল
এই ধরনের প্রার্থীকে তারা ভোট দিতে চায় বা আসন দিতে চায়, ওখানে তারা জিতে আসতে পারবে না। তো এই আসনগুলো খোয়াই আসবে। আমি মনে করি মান্না ভাইকে দিতে চায়, হ্যাঁ, হবে না তো এগুলো। যেমন আপনি একটা পার্সোনালিটি আছে, আপনার ধরেন কর্নেল অলি সাহেব, উনি ওনার নিজের মার্কা দিয়ে, উনি ছাতা মার্কা দিয়ে, উনি এর আগেও হ্যাঁ আমব্রেলা দিয়ে উনি কিন্তু জিতে আসছেন। এখন এরকম হলে একটা কথা, কিন্তু যারা এখনো ধানের শীষের প্রতি আপনার নির্ভর করে থাকে, এবার শুধু প্রতীক দেখে তো সেখান থেকে ওভারকাম করা কঠিন হবে। আমি একটা জিনিস বুঝি সেটাই না, মানে জোট কেন করি? এনসিপি ঠিক আছে, তারা কোনো জোটের ভোটের ভিতরে নাই। পলাশ ভাই, আমি যদি সৎ থাকি এবং আমি যদি জনগণের কাছে ভোটের জন্য যাই, আমি এমপি হতে পারি না পারি, 500 ভোট পেলেও আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার এতে মান সম্মান নষ্ট করা কি আছে? এত বড় বড় নেতাগুলো এরা কেন কি করে কে জানে? আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রত্যেকে একজন তারকা। আপনি খেয়াল করেন, যেমন মান্না ভাই একজন তারকা, জুনায়েদ স্যারকে সারা বাংলাদেশে পরিচিত। তো এমপি হলেই যে ওনার গুরুত্ব থাকবে তা তো না। এমপি ছাড়াও তো তাদের কথা একটা বোল্ড আছে, পার্থর একটা ইয়ে আছে, বোল্ড আছে কথা, সবাই তাকে চিনে। এখন কথাটা হলো যে বিএনপি যে তাদের দলীয়, বিশেষ করে দলীয় ত্যাগী নেতাদেরকে বাদ দিচ্ছেন বা তাদের এই বঞ্চিত আসনগুলোতে তাদেরকে দিবেন, আর যারা নেবেন তারাই বা কিভাবে লাভবান হবেন? ধানের শীষ তো তারা পাচ্ছে না, তাদের সে নিজস্ব প্রতীকী করতে হবে। আর এবার তো নির্বাচনটা অনেক শেয়ানে হবে। আপনি একটা কথা আগে বলি শেষ করি, এই যে জায়গায় যেহেতু আপনি অনুষ্ঠানটা শেষ করবেন, আমি বলি, যেমন আপনি দেখেন এনসিপি কে অনেকে বলে না যে এনসিপি অনেক একটা সিটও পাবে না। ধরেন তর্কের খাতিরে আপনি ধরে নেন এনসিপি একটা সিটও পেল না, কিন্তু এখন যেটা হবে সেটা হবে আনুপাতিক ভোট, সারা বাংলাদেশে ভোট কাউন্ট করে উচ্চ কক্ষে যাবে। তাহলে আপনি দেখেন এনসিপির কিন্তু সারা বাংলাদেশে প্রচুর ভোট আছে, হয়তো ইন্ডিভিজুয়াল মানে এককভাবে কোনো আসনে জিতবে না বা 2-3টে আসনে জিতবে ধরে নেন, কিন্তু ওই ভোটগুলোকে যখন একসাথে করবে তারা কিন্তু উচ্চ কক্ষে কিন্তু তারা সিট পেয়ে যাবে। তখন তাদের টপ লাইনে যারা আছে, ধরেন আপনার নাহিদ ইসলাম, তারপর হাসনাত আব্দুল্লাহ, সার্জিস, সামান্তা শারমিন, তাসলিম, যারা নাসিরউদ্দিন পাটোয়ারি, 6-7টা সিট যদি তারা ইয়েতে পেয়ে যায়, উচ্চকক্ষে পেয়ে যায়, তাহলে তো তারা ওইখানে মানে উচ্চ আপার হাউসে তারা পার্লামেন্ট মেম্বার হয়ে গেল। তাইলে কি পলাশ ভাই এই কারণেই এনসিপি 300 আসনে মনোনয়ন দিতে চায়? হ্যাঁ, এবার দিলে তো তাদের ভোটগুলো আসবে, তখন ভোটগুলো তো সেন্ট্রালি কাউন্ট হবে। তো তখন তো তারা এবার দেখেন, তারা কিন্তু যখন কাউন্ট হবে তখন তাদের কাছ থেকে একটা আসবে। আবার জামাতেরও তো ধরেন আবার ওই নিচেও পাবে, মানে নিম্নকক্ষেও পাবে, উচ্চ কক্ষেও পাবে। জামাতেরও তো যেখানে হেরে যাবে সেখানে তো খুব বেশি ভোটের ব্যবধান থাকবে না, তো ওই ভোটগুলো আবার যোগ হবে, যোগ হলে আবার জামাত উচ্চ কক্ষেও পাবে, আপার হাউসেও পাবে, লোয়ার হাউসেও পাবে। সুতরাং বিএনপি কিন্তু অনেক একটা মানে ইয়ের ভিতরে মাইনকাসিপায় পড়ে গেছে। আর যদি এই নূর, মান্না, সাকির বিরুদ্ধে আবার বিএনপির বিদ্রোহী দাঁড়ায়, তাহলে কি হবে? দাঁড়াবে তো অবশ্যই, নো ডাউট। আপনি না দাঁড়ান, তারা তো কোপারেশন করবে না, কোপারেশন মুখে বলবে, অন্তর থেকে তো করবে না। ওই যে